লাইভ এমসিকিউর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমা হালিমা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের লাইভ আয়োজনে আমাদের অনুবাদের ক্লাসে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো বেসিক যে অনুবাদের কিছু ফান্ডামেন্টাল রুলস রয়েছে, যেগুলো ফলো করে আপনি অনুবাদগুলো ধরতে পারবেন। গত ক্লাসে একটি উদাহরণ অনুবাদ দেখিয়েছিলাম, তখন অনেকেই বলেছেন যে অনুবাদের যদি নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া থাকে যেগুলো থেকে আমরা অনুবাদ ধরতে পারবো, সেগুলো নিয়ে কথা বলার জন্য। তো আজকে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। কথা বলার আগে আমার পরিচয়টি যথারীতি দিয়ে নিচ্ছি। আমি ইমা হালিমা, প্রভাষক, ইংরেজি বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আচ্ছা, সবাই আশা করি কথা শুনতে পারছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই আবহাওয়াতেও আমরা আপনাদের সাথে হাজির। আশা করি সবাই এই লাইভটি দেখছেন এবং শেয়ার করে রেখে দিন। এটি আপনার জন্য অবশ্যই অনুবাদ চর্চায় অবশ্যই সহায়ক হবে। আজকের অনুবাদের রোল নিয়ে আলোচনা করব, বেসিক কিছু স্ট্রাকচার যেগুলো আপনার অনুবাদ চর্চার ক্ষেত্রে লাগে। সবাইকে আমার কথা ঠিকঠাক শুনতে পারছেন কিনা একটু জানান। আচ্ছা, আশা করি কথা ঠিকঠাক শোনা যাচ্ছে। আমরা এখন অনুবাদের রুল 1 নিয়ে কথা বলবো, যে আমরা যদি অনুবাদ করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে কি কি ক্রাইটেরিয়াগুলো ফলো করলে অনুবাদটা আমরা সহজে। দেখুন, যে কোনো অনুবাদের ক্ষেত্রে একটা অনুবাদ সাধারণত যে টেন্সের উপরে ঘটিত হবে বিষয়টি এমন নয়। একটা অনুবাদে একটা সেন্টেন্সে টেন্সের ব্যবহার থাকতে পারে, আরেকটি অংশে কন্ডিশনালের ব্যবহার থাকতে পারে, আরেকটি অংশে পজিটিভ ভার্বের ব্যবহার থাকতে পারে, এমনকি পেসিভ ভয়েসেরও ব্যবহার থাকতে পারে। তাহলে একটা অনুবাদ গ্রামারের যে বিভিন্ন আইটেমগুলো রয়েছে সেগুলোর সংমিশ্রণ। সেই সাথে তো নন ফাইনাইট ভার্ব আছেই। তো আমাদের যারা প্রথমে একদম অনুবাদ হাতে কলমে ধরতে চান, তাদের ক্ষেত্রে যেই সমস্যাটি সবচেয়ে বেশি হয়, যে সেন্টেন্সটা গুছিয়ে লেখার ক্ষেত্রে তাদের সমস্যাটি দেখা যায়। তো প্রথমে আমরা কথা বলবো আজকে একটু অ্যাপোজিটিভ নিয়ে, যে অনুবাদ করার ক্ষেত্রে অ্যাপোজিটিভটা আপনি বাংলার ক্ষেত্রে কিভাবে সাজাবেন, ইংরেজির ক্ষেত্রে কিভাবে সাজাবেন। অনেকেই হয়তো অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ শব্দটি নতুন শুনেছেন, আর অনেকের আগেই জানা আছে। আচ্ছা, অ্যাপোজিটিভ আমরা জানি যে নাউন সম্পর্কে গুরুত্বপূর্ণ যে তথ্য দেয় সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। মূল কথা হচ্ছে ইনফরমেশন দেয়। অ্যাপোজিশন মানে হচ্ছে নাউন বা প্রনাউন সম্পর্কে যেটা তথ্য দেয়। ধরুন, আমার সম্পর্কে যদি অ্যাপোজিশন বলি যে ইমা হালিমা এই লেকচারার, ঠিক আছে, প্রভাষক। ধরুন আপনার সম্পর্কে যদি একটা অ্যাপোজিশন আমি করি, ধরুন যে আপনার XYZ একটা নাম বললাম যে লাইভ ইউজার, তাহলে একটা নাউন বা প্রনাউন সম্পর্কে যখন কোনো তথ্য দেয় সেটাকে আমরা বলতেছি অ্যাপোজিটিভ। তো এই অ্যাপোজিটিভ যখন আমরা অনুবাদ করব, সেক্ষেত্রে অ্যাপোজিটিভটা ইংলিশে কিভাবে ব্যবহার করবেন আর বাংলায় কিভাবে হবে। যখন ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ আনবেন, তখন অ্যাপোজিটিভটা বাংলায় আগে চলে আসবে। কিভাবে আমি বলছি, ধরুন যদি ইংলিশে বলি ডক্টর মোহাম্মদ ইউনুস, ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, এটা যখন আবার বাংলায় করবেন তখন হয়ে যাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তাহলে অনুবাদী যখনই অ্যাপোজিটিভ ব্যবহার করবেন, সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে অ্যাপোজিটিভটা আগে আসবে, ইংরেজির ক্ষেত্রে অ্যাপোজিটিভটা পরে যাবে, এবং অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এখন এটা একটা সহজ জিনিস, আপনার কাছে মনে হচ্ছে যে এটা তো বুঝতেই পারছি, কিন্তু
সমস্যাটা যখন হয়, বাক্যটা যখন জটিল হয়ে যায়, 35তম BCS এ অ্যাপোজিটিভটা যেই রকম এসেছে যদি এই ধরনের অ্যাপোজিটিভ আসে। ঠিক আছে, তো আমরা 35তম BCS এর ট্রান্সলেশনটাও করব, আগে সহজটা করি। এখানে দেখুন কি লেখা আছে যে ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। খেয়াল করে দেখেন আমাদের বাক্যে এখানে অ্যাপোজিটিভটা অংশটা হচ্ছে সেট, এইটুকু নাউন ইন অ্যাপোজিশন যেটাকে আমরা বলছি, মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এই যে অ্যাপোজিটিভটা, এটা মনে রাখতে হবে, বাংলায় আগে লিখবেন যখন অনুবাদ করবেন, আর ইংরেজির ক্ষেত্রে পরে চলে আসবে। যেমন ধরুন আমরা যদি বলি ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল, নোবেল পুরস্কার কি করেছিলেন, চালু করেছেন। তো ইংলিশের ক্ষেত্রে সেটা কমা দিয়ে পরে লিখতে হবে, আর বাংলা হলে আগে চলে আসবে। তো আমরা এইটা দিয়ে একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। এটা আমাদের হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে বার্ট্রান্ড রাসেল, তাতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা জানি কে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। নোবেল পুরস্কার পেয়েছেন, আচ্ছা পেয়েছেন, করেছেন, গিয়েছেন, যখনই বলে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ভার্বটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সহজ ভাষায় আজকের যে অনুবাদ ক্লাসটি একদম বেসিক ক্লাস, কারণ আমরা যখন সেন্টেন্স ট্রান্সলেশন করতে যাই অনেকে বলছেন যে বেসিকই সমস্যা আছে, তো তাই আমরা আগে রুল ধরে করব, তারপর হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশনে কঠিন অংশগুলোতে চলে যাব। তো প্রথমে আপনার কাজ হচ্ছে অনুবাদ করতে গেলে সাবজেক্ট খুঁজে বের করা, আমরা আমাদের সাবজেক্ট পেয়ে গেছি। তারপর হচ্ছে ভার্বটা পেয়েছে, করেছে, গিয়েছে, হয়েছে, এই ধরনের বাক্য হলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, আর বাকি অংশটা এখানে আমাদের অবজেক্ট হিসেবে আছে। তাহলে আমরা অ্যাপোজিটিভটা কিভাবে বসাবো আগে দেখাচ্ছি। আমরা বাক্যে সাবজেক্ট আগে লিখে নিচ্ছি, বার্ট্রান্ড রাসেল। ঠিক আছে, এখানে দেখুন আমরা সাবজেক্ট এনেছি, এখন অ্যাপোজিটিভ ব্যবহার করব। এ ব্রিটিশ ফিলোসফার, আচ্ছা কমা শেষ। পুরস্কার পেয়েছেন, সাহিত্যে পুরস্কার পেয়েছেন। হ্যাজ গট কি পেয়েছেন, সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে হ্যাজ গট নোবেল প্রাইজ, এটা প্রপার নাউনে করতে হবে। আচ্ছা, কোনো বিষয়ের উপর যেহেতু পেয়েছেন তাই আমরা অন আনবো। অনটা কেন এসেছে বুঝেছেন তো, কোনো বিষয় বুঝিয়েছে তা সেজন্য আমরা অনটা এনেছি। তাহলে আমরা কি লিখলাম দেখুন, এই যে অ্যাপোজিশনটা ব্রিটিশ ফিলোসফার, এটা হচ্ছে আমাদের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। আমরা যে বলি মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে যদি বলি শেখ হাসিনা, কমা দিয়ে লিখলাম অনারেবল প্রাইম মিনিস্টার, তাহলে এটা কি হচ্ছে, অ্যাপোজিশন হচ্ছে। আমরা যদি বলি আমাদের প্রধান শিক্ষক, ঠিক আছে, এক ধরনের আপনি কারোর নাম বললেন তারপর বললেন যে প্রধান শিক্ষক, তাহলে সেই যে কারোর নামটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেই অ্যাপোজিটিভটা। তো বার্ট্রান্ড রাসেল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি কি, এ ব্রিটিশ ফিলোসফার, তাহলে এই ফিলোসফারটা হচ্ছে অ্যাপোজিটিভ। ইংলিশ যখন অনুবাদ করবেন অবশ্যই বাক্যের সৌন্দর্যের জন্য সেটা মাঝখানে চলে আসবে, সামনে আসবে না, বাংলার ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে সামনে আসবে। তাহলে বার্ট্রান্ড রাসেল এ ব্রিটিশ ফিলোসফার হ্যাজ গট নোবেল প্রাইজ অন লিটারেচার, কোনো বিষয়ের উপর যেহেতু পেয়েছে তাই আমরা অনের ব্যবহার করেছি। তো এটা খুব সহজ, এটা আপনারা পারবেন। ধরেন আপনাদের জন্য যদি একটা বলি, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে আমরা এইভাবে করতে পারবো। কিভাবে করব দেখুন,
ডক্টর মোহাম্মদ ইউনুস ফাউন্ডার, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ইংলিশে কি হবে? ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বা শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন। যদি বলি জিতেছেন তাহলে হবে ওন, হ্যাজ ওন নোবেল প্রাইজ অন পিচ। আশা করি বুঝেছেন। তাহলে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে যখন অ্যাপোজিটিভ থাকবে তখন কমা দিয়ে দুটি কমার মাঝখানে বসে। ইংরেজিতে নাউনের পরে দুটি কমার মাঝখানে বসে। এই যে আমাদের প্রপার নাউনটা, এই প্রপার নাউনটার পরে এই যে দুটি কমার মাঝখানে বসেছে সেটা হচ্ছে কি অ্যাপোজিটিভ। এটা হচ্ছে কি অ্যাপোজিটিভ। এটা খুবই সহজ। সাধারণত খুব ধরেন প্রাইমারির অনুবাদ বা নিবন্ধনের এই ধরনের সহজগুলো আসে, কিন্তু ব্যাংকের পরীক্ষা যখন বিসিএস তখন একটু অনুবাদগুলো টাফ হয়েছে। দেখুন এটা এসেছে 35তম বিসি, জিনিস কিন্তু সেম, হচ্ছে একটু টাফ করে দিয়েছে। এটা এসেছে 35তম বিসিএস। তাহলে আমরা আসুন এটা করি, সাবজেক্টটা আগে খুঁজে বের করি। ষাটোর্ধ মুক্তিযোদ্ধা স্বর্ণলতা ফলিয়া কাজ করেছেন বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসন নিয়ে। আমাদের বাক্যের সাবজেক্ট আমরা ধরতে পেরেছি যে স্বর্ণলতা ফলিয়া। কে কাজ করেছেন? স্বর্ণলতা ফলিয়া। তাহলে কে প্রশ্ন করে উত্তর পেয়ে আমরা সাবজেক্ট পেয়ে গিয়েছি। তাহলে এখানে স্বর্ণলতা ফলিয়া আমাদের সাবজেক্ট। কাজ করেছেন, হ্যাজ ওয়ার্কড। আমরা বারবার বলেছি করেছেন, গিয়েছেন, হয়েছে, করেছে এই ধরনের বাক্য থাকলে আমরা অনুবাদ কিসে করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। এখানে আমাদের বাক্যে অ্যাপোজিটিভ অংশটি আশা করি আপনারা ধরতে পেরেছেন, কারণ স্বর্ণলতা ফলিয়া সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিয়েছে সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। এখানে স্বর্ণলতা ফলিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে ষাটোর্ধ, আরেকটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এটা পরিচয় দিচ্ছে, মানে অ্যাপোজিটিভ এক ধরনের পরিচয় দেয়, ঠিক আছে, কিন্তু কমপ্লিমেন্ট থেকে এটা কিন্তু ভিন্ন। স্বর্ণলতা ফলিয়া, খেয়াল করে দেখুন, মুক্তিযোদ্ধা একটা অতিরিক্ত তথ্য, আরেকটা তথ্য হচ্ছে তার বয়স সম্পর্কে ষাটোর্ধ, মানে 60 বছরের থেকে তার বেশি বয়স, ওভার 60 ইয়ার্স আমরা বলতে পারি। তাহলে আমরা আগে বাকি সাবজেক্টটা লিখে নেব। সাবজেক্ট আমাদের কি? স্বর্ণলতা ফলিয়া। সূত্রের নিয়ম অনুসারে আমরা কমা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যখন অনুবাদ করি সাধারণত পিছের ওয়ার্ডটাকে আগে ধরি, ঠিক আছে। তাহলে মুক্তিযোদ্ধা, যেহেতু সে একজন নির্দিষ্ট মুক্তিযোদ্ধা, বলুন তো ফ্রিডম ফাইটারের আগে আমি কি বসাবো? অবশ্যই একটা ডিটারমাইনার বসাবো, আর সেটা কি? এ। ক্লিয়ার? আচ্ছা, স্বর্ণলতা ফলিয়া এ ফ্রিডম ফাইটার। এখন বয়সের কথা আসবে, ষাটোর্ধ কিভাবে লিখবো? ষাটোর্ধ আমরা এইভাবে লিখবো, 60 ওভার 60 ইয়ার্স ওল্ড। তাহলে স্বর্ণলতা ফলিয়া এ ফ্রিডম ফাইটার ওভার 60 ইয়ার্স ওল্ড, এবার ভার্ব নিয়ে আসবো, কাজ করেছেন। তাহলে এটার জন্য আমরা বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব, হ্যাজ ওয়ার্কড। আচ্ছা, বেসিক সাবজেক্ট পেয়েছি, অ্যাপোজিটিভ বসিয়েছি এবং ভার্ব নিয়ে এসেছি। এখন বাকি অংশ নন ফাইনাইট অংশটার কাজ করব। তাহলে নন ফাইনাইট অংশটা হচ্ছে এখানে এতটুকু অংশ, খেয়াল করে দেখুন, এটা হচ্ছে নন ফাইনাইট অংশ, নন ফাইনাইট ফ্রেজ। স্বর্ণতুল্যতা ফলিয়া হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যাপোজিটিভ এনেছি, তারপর ভার্ব এনেছি,
ফাইনাইট ভার্ব এনেছি, এখন নন ফাইনাইটের কাজটা করব। নন ফাইনাইটের কাজ করার জন্য আমরা প্রশ্ন করব, প্রশ্ন করে উত্তর পেলে সেটারই অনুবাদ করব। আচ্ছা, কাজ করেছেন, কাজটা কি, কি কাজ করেছেন? প্রশ্ন করুন তো, কি কাজ করেছেন? অবশ্যই কি বীরাঙ্গনাদের সংগঠিতকরণ ও পুনর্বাসন নিয়ে, ঠিক আছে, পুনর্বাসনের জন্য কাজ করেছেন। তাহলে হি হ্যাজ ওয়ার্কড ফর, তার একটা, এই যে কাজ করেছেন, এটা একটা একটা নির্দিষ্ট একটা কি ছিল, উদ্দেশ্য ছিল, প্রয়োজন ছিল। তাহলে আমরা যদি বাংলাটা করি, কি দাঁড়াচ্ছে দেখুন, স্বর্ণলতা ফলিয়া হ্যাজ ওয়ার্কড, কিসের জন্য কাজ করেছেন? ফর। আমরা অলরেডি ফাইনাইট ভার্ব নিয়ে এসেছি, তাহলে নন ফাইনাইট করতে হলে আমাদের কি করতে হবে? এই যে দুইটা ভার্ব, এই দুইটা ভার্বকে আমরা আইএনজি যোগ করে করতে হবে। তাহলে সংগঠিত করা ইংরেজি আমরা জানি অর্গানাইজ, কিন্তু আমরা যেহেতু নন ফাইনাইট করব, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? আইএনজি যোগ করে দেব। অর্গানাইজিং অ্যান্ড পুনর্বাসন ইংরেজি হচ্ছে রিহ্যাবিলেট, যদি ভার্ব বলি, আর রিহ্যাবিলেশন হচ্ছে নাউন, আর পুনর্বাসন করা ইংরেজি হচ্ছে রিহ্যাবিলিটেট। তাহলে আমরা একটু লিখে ফেলি। কাদেরকে পুনর্বাসন করত? খেয়াল করে দেখুন তো, কাদেরকে করত? বীরাঙ্গনাদের। আচ্ছা, বীরাঙ্গনা এটা ওয়ার হিরোইন্সও লিখতে পারেন, আর সহজ ভাষায় একদম যা আছে তাও লিখতে পারেন। বীরাঙ্গনা তো একজন ছিলেন না, অনেকজন ছিলেন। তাহলে রিহ্যাবিলিটেটিং অফ দ্য বীরাঙ্গনাস। খেয়াল করে দেখুন বাক্যটাতে যে আপনাকে গ্রামারটা দিয়েছে, এই গ্রামারটাতে তারা ফাইনেটের ব্যবহার করেছে, নন ফাইনেটের ব্যবহার করেছে এবং অ্যাপোজিশনের ব্যবহার করেছে। তাহলে যখন একটা গ্রামার দেয়া হয়, সেক্ষেত্রে কি জিনিস দেখা হয়? যে কোন কোন জিনিসগুলো আছে সেগুলো দেখা হয়। তাহলে আমরা এই অংশটা পেলাম ফাইনেট, এই অংশটুকু পেলাম নন ফাইনেট, ঠিক আছে। আর এই যে এই অংশটুকু, এটা ফ্রেজ, আর এটা পেলাম, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ যে শুধু একটা ওয়ার্ডে হবে বিষয়টা এমন না, দুই তিনটা অ্যাপোজিটিভ একসাথে থাকতে পারে। আর স্বর্ণলতা ফলিয়া আমাদের বাক্যের এখানে সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে স্বর্ণলতা ফলিয়া এ ফ্রিডম ফাইটার ওভার 60 ইয়ার্স ওল্ড, 60 ঊর্ধ্ব, মানে যার বয়স 60-এর অধিক, has worked for organizing and rehabilitating of the Viranganas. Clear? আচ্ছা, এবার যে আমরা কাজটা করব সেটা হচ্ছে পজিটিভ। আপনাদের পজিটিভ নিয়ে সাধারণত গ্রামার অংশ আপনারা প্রিলিতে পড়েছেন। আমি দুইটা উদাহরণ লিখছি আগে, তারপর পজিটিভ নিয়ে কথা বলব। খেয়াল করে দেখুন, ইট এখানে একটা ভার্ব, ফিড একটা ভার্ব। এখন আমরা সাধারণত জানি যে যখন কোনো কাজ আমরা নিজেরা করি, মানে অ্যাকশন, অ্যাক্ট, মানে ভার্ব মানে হচ্ছে টু অ্যাক্ট, কোনো কাজ করা, ঠিক আছে। সহজ ভাষায় যে কোনো অ্যাকশনকে আমরা কি বলি? ভার্ব বলি। তো এই ভার্বটা যখন আপনি নিজে সরাসরি করেন, সেটাকে আমরা বলছি অ্যাকশন ভার্ব। কিন্তু সবসময় কিন্তু সব কাজ আমরা নিজে করতে পারি না। ধরুন আপনি আপনার মাথার চুল কাটাবেন, তো সেটা আপনি অবশ্যই নিজে পারবেন না, এটা আপনার কাউকে দিয়ে কাটিয়ে নিতে হবে। তখনই আপনার কি হবে? ইংরেজিতে যেটাকে আমরা বলি পজিটিভ ভার্বের প্রয়োজন হবে। তাহলে যে সকল ভার্ব দিয়ে আমরা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিই, সেটাকে আমরা পজিটিভ ভার্ব বলছি।
যেমন দুইটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করে দেখুন। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট যে অংশটুকু আছে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, এখানে আমি নিজে কাজ করতে পারছি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কিন্তু যখন আমি বলছি আই ফিড দ্য বেবি, আমি শিশুকে খাওয়াই, ঠিক আছে, ধরেন আমি একটি শিশুকে খাওয়াই, একটা নির্দিষ্ট শিশু, দ্য বেবি, আমি একটি শিশুকে খাওয়াই, তো এখানে আমি নিজে খাচ্ছি না, আরেকজনকে খাওয়াচ্ছি, তাহলে আমাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হচ্ছে। এই যে আমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, এই করিয়ে নিচ্ছে কি, ফিড। আর এই জন্য এটাকে আমরা বলছি কি ভার্ব, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব তো কয়েকটা ভার্ব এরকম আছে, যেমন ধরুন আমরা যদি বলি নিজে দেখাচ্ছি, কাউকে দেখানো শো, তারপর হচ্ছে নিজে জানানো, কাউকে জানানো, ইনফর্ম। এই ধরনের পজিটিভ ভার্ব ছাড়াও গ্রামারে আরো বহুল ব্যবহৃত কিছু পজিটিভ ভার্ব আছে, সেগুলো হচ্ছে মেক, ক্যাট, হ্যাভ, লেট ইত্যাদি। খেয়াল করে দেখুন, আমরা যখন এটার গ্রামারটা জানতে পারবো তখন এটা সম্পর্কিত যদি যেই অনুবাদগুলো আসে করতে পারবো। এখন প্রশ্ন হলো যে এটাকে আসলে ইমপ্লিমেন্টেশন আছে। খেয়াল করে দেখুন 37তম বিসিএসে এবং 33তম বিসিএসে দুইটা সেন্টেন্স এসেছে যেটা হচ্ছে পজিটিভ ভার্বের গঠন নিয়ে। তাহলে আপনি যখন পজিটিভ ভার্বের ব্যবহার জানবেন তখন আপনি কি করতে পারবেন, অনুবাদটি করতে পারবেন। তাহলে আগে একটু গ্রামারটা বুঝে নিই, তারপর হচ্ছে আমরা অনুবাদে চলে যাব। পজিটিভ ভার্ব হচ্ছে কি ভার্ব, যে সকল ভার্ব দিয়ে কি করে সাবজেক্ট অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় সেই সকল ভার্বকে পজিটিভ ভার্ব বলে। আমরা উদাহরণ দিয়েও আপনাদেরকে দেখিয়েছি, তবে সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে। যখন আমরা দেখি অবজেক্টের সক্ষমতা থাকে তখন বেস ফর্ম হয়, যখন অবজেক্টের সক্ষমতা থাকে না তখন বি3 হয়ে যায়। তো এটা আমরা উদাহরণেই বুঝাবো। আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, তাহলে আমি নিজে বুঝিনি, আরেকজনকে বুঝাই দিস। তো আমি যেহেতু আরেকজনকে বুঝিয়ে দিয়েছি তাহলে সেটা অবশ্যই কি ভার্ব, পজিটিভ ভার্ব। তাহলে আমি যদি এটার অনুবাদ করি বুঝিয়ে দিয়েছিলাম, কি লাম, এই লাম দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা একটা পাস্ট টেন্স হবে। তাহলে আমি অনুবাদ করছি, খেয়াল করে দেখুন। আই যেহেতু পাস্ট টেন্স, মেক হয়ে যাবে কি, মেড। এখন প্রশ্ন হলো এখানে একটা ভার্ব বসবে, সূত্রটাকে লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে মেক, তারপর হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখন প্রশ্ন হলো বি3ও কিন্তু হতে পারে, মেকের দুইটা সূত্র, একটা হচ্ছে ভার্বের বেস ফর্মও হতে পারে, বি3ও হতে পারে। এখন প্রশ্ন হলো কখন বেস ফর্ম হবে, কখন বি3 হবে। খেয়াল করে দেখুন, যখন অবজেক্টের সক্ষমতা থাকবে পরবর্তী কাজটা করার, যখন অবজেক্টের সক্ষমতা থাকবে পরবর্তী কাজটা করার তখন বেস ফর্ম হবে। আর যদি অ্যাবিলিটি না থাকে তখন বি3 হবে। যদি অ্যাবিলিটি না থাকে বি3 হবে। এটা কিন্তু গ্রামারেরও একটি গুরুত্বপূর্ণ টপিক। তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, তাহলে তুমি হচ্ছে অবজেক্ট, তাহলে তোমার কি আছে, অ্যাবিলিটি আছে বোঝার, অবশ্যই আছে। তাহলে তোমার সক্ষমতা আছে, সক্ষমতা থাকলেই ভার্বের বেস ফর্ম হবে। সক্ষমতা থাকলে কি হবে, ভার্বের বেস ফর্ম। আমি আবারও বলছি, মেকের পর পজিটিভ ভার্বের ক্ষেত্রে দুইটা সূত্র হয়, একটা হচ্ছে মেক প্লাস অবজেক্ট প্লাস বি1, মানে ভার্বের বেস ফর্ম। এটা তখনই হবে যখন অবজেক্ট নিজে কাজটা করতে পারবে। তাহলে আমি যদি কাউকে বুঝিয়ে দেই, সে যদি বুঝতে পারে তাহলে তার অ্যাবিলিটি আছে, অতএব সেক্ষেত্রে কি হবে, বি1 হবে। আর যদি অবজেক্টটা কাজটা অ্যাবিলিটি নাই করার, বুঝতে পারে না, তখন কি হবে, বি3 হবে। তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইউ, তুমি বুঝতে পারো, তোমার অ্যাবিলিটি আছে, তাহলে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। তাই আন্ডারস্ট্যান্ড, বুঝিয়ে দেয়া, ইংরেজি কি, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড হবে। কেন হবে, কারণ অবজেক্ট ইউর অ্যাবিলিটি আছে, বুঝার অ্যাবিলিটি আছে, তাই কি হবে, আন্ডারস্ট্যান্ড। আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম,
তাহলে তার শেখার অ্যাবিলিটি আছে, তাহলে কি হবে, আন্ডারস্ট্যান্ড হবে। আর যদি সেটা করার অ্যাবিলিটি না থাকে তাহলে B3, ঠিক আছে, আন্ডারস্টুড হবে, মনে থাকে যেন। তাহলে আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড, এটা কেন হয়েছে, কারণ অবজেক্টের অ্যাবিলিটি আছে, বোঝানো হয়েছে, অবজেক্টের অ্যাবিলিটি আছে, বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন, মনে থাকবে তো। সূত্র হচ্ছে আমাদের দুইটা মেকের ক্ষেত্রে। আমি কিন্তু একদম গ্রামারেও চলে গিয়েছি, কারণ যেন এটা আপনার ধরতে সুবিধা হয়। অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে কেন আন্ডারস্টুড হলো না। আচ্ছা, অ্যাকশন ডোয়ার, অ্যাকশন রিসিভার, ম্যাম অ্যাকশন ডোয়ার ও অ্যাকশন রিসিভার, দেখুন এই জিনিসগুলো কিন্তু খুবই মানে কনফিউজ তৈরি করে ফেলে। অ্যাকশন ডোয়ার মানে হচ্ছে সে কাজটা গ্রহণ করে, আর রিসিভার, অ্যাকশন সহজ ভাষায় যদি বলি, ডোয়ার মানে সে কাজটা করতে পারে, রিসিভার মানে সে কাজটা করতে পারে না। ঠিক আছে, মানে ধরেন এখানে যদি বলি সে কিন্তু ডোয়ার, সে বুঝতেছে, তাহলে আপনি আছে না পজিটিভ ভার্বের ক্ষেত্রে ডোয়ার রিসিভার করলে পরীক্ষার হলে গুলিয়ে ফেলবেন। শুধু জাস্ট মনে রাখবেন যে অ্যাবিলিটি আছে কি নেই, অ্যাবিলিটি থাকলে এক সূত্র, অ্যাবিলিটি না থাকলে আরেক সূত্র। মানে অ্যাবিলিটি আছে মানেই হচ্ছে ডোয়ার, অ্যাবিলিটি নাই মানেই হচ্ছে রিসিভার। আশা করি বুঝেছেন। তারপরে যদি বিস্তারিত জানতে চান একটু কাইন্ডলি আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব, কারণ পজিটিভ ভার্ব হচ্ছে বিশাল একটা জিনিস, এটা আসলে একটা দুইটা উদাহরণে বোঝানো যায় না। তারপরে বলছি ডোয়ার মানে হচ্ছে যার কাজ করার ক্ষমতা আছে, মানে যে কাজটা হচ্ছে সেটা করার তার সক্ষমতা আছে, আর সক্ষমতা নেই, সে অকর্মক, তাহলে সে হচ্ছে রিসিভার, আর সে সকর্মক, সে হচ্ছে ডোয়ার। আমরা পরবর্তী যে উদাহরণগুলো দেব সেটাতে আপনি ধরতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, মেক কেন হলো? মেক হয়েছে কারণ আমি তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম। এখানে আমি নিজে কাজটা করছি না, দ্যাটস ওয়াই আমি অ্যাকশন ভার্ব আনতে পারছি না। আমি বুঝেছি, আই আন্ডারস্ট্যান্ড, আমি নিজে কাজ করছি, অ্যাকশন ভার্ব, কিন্তু আমি কাউকে বুঝিয়ে দিয়েছি, মানে আমি নিজে কাজ করতে পারছি না। আমি এখানে কি করব, কিসের সাহায্য নিব? পজিটিভের সাহায্য নেব। আচ্ছা, জাবেদ, ওমর, আপনার জন্য আবারও বলছি মেকটা হয়েছে কারণ আমি কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি। আমি এখানে পজিটিভের সাহায্য এই জন্যই নিয়েছি কারণ আমি নিজে সরাসরি কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি, মানে বুঝার কাজটা আমি বুঝিনি, আরেকজনকে বুঝিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই পজিটিভটা এসেছে। আশা করি আনসারটা বুঝতে পেরেছেন। রূপসী রাজকুমারী, আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড, বানানটা একটু কাইন্ডলি ঠিক করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা, তিনি অন্যদের দিয়ে কাজটি করিয়ে নেন, তিনি অন্যদের দিয়ে কাজটি করিয়ে নেন। খেয়াল করে দেখেন, একটা হচ্ছে আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক। আগে সহজ ভাষায় উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলে আপনি বাকিটা ধরতে পারবেন। আই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আই ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে আমি নিজে কাজটা করি, মানে আমি এখানে কি ডোয়ার। ঠিক আছে, মানে আমি এখানে আমার অ্যাকশন আছে, এই যে ডোটা এখানে হচ্ছে অ্যাকশন ভার্ব। কিন্তু ধরুন সাপোজ আমার অনেকগুলো কাজ আমি নিজে করতে পারবো না, আমার সময় নেই, তখন আমি কি করব, লুক রাখবো, লুক রেখে আমার এই কাজটা করিয়ে নেব। হ্যাঁ, ধরুন আমার একটা টাইপের কাজ, আমার সময় নেই, এখন আমি যদি নিজে টাইপ করি তখন হচ্ছে অ্যাকশন ভার্ব। কিন্তু আমি যদি আমার টাইপটা আরেকজনকে দায়িত্ব দেই, এই টাইপটা কাউকে দিয়ে করিয়ে নেই, তখন আমার কিসের সাহায্য নিতে হবে? পজিটিভের সাহায্য নিতে হবে। তাহলে আমি যদি নিজে করি, আই ডু দ্য ওয়ার্ক, ডু হচ্ছে অ্যাকশন ভার্ব, কিন্তু আমি যদি কাউকে দিয়ে কাজটা করিয়ে নেই তাহলে হচ্ছে পজিটিভ ভার্ব। তো ঠিক তেমনি তিনি মানে হচ্ছে হি, এখানে তো কোনো সন্দেহ নেই নাকি, হি। আচ্ছা, তিনি কাউকে দিয়ে কাজটি করিয়ে নেন, এখানে আমরা গ্যাট বা হ্যাভ দিয়ে কিন্তু করতে পারবো। ঠিক আছে, তো করিয়ে নেন বাক্যটা কি সেন্স দিচ্ছে বলুন তো? করিয়ে নেন, চলে যান, করেন, এ ধরনের বাক্য সাধারণত কি টেন্সে হয়? প্রেজেন্ট টেন্সে হয়। এ ধরনের বাক্য সাধারণত কি টেন্সে হয়? প্রেজেন্টে হয়। তাহলে আমরা ধরে ফেলছি যে এটার গ্রামারটা হবে প্রেজেন্ট টেন্স। তাহলে কি হবে? হি গেটস। এখন আমাদের একটা অবজেক্ট আনতে হবে। আসমাউল হোসনা, আপনি একটু এটার অ্যান্সারটা দেখুন পারেন কিনা। ঠিক আছে, আচ্ছা, হি গেটস, এখন অবজেক্টটা কি? কাজ।
গ্যাটের ক্ষেত্রেও কিন্তু সেম মনে রাখতে হবে, গ্যাটের ক্ষেত্রেও দুইটা সূত্র, ঠিক আছে? গ্যাটের ক্ষেত্রে দুইটা সূত্র আমরা মনে রাখবো। সূত্র দুইটা আমাকে কেউ একটু মনে করিয়ে দিবেন, বলতে পারবেন কারণ মনে আছে সূত্র দুইটা গ্যাটের ক্ষেত্রে? হি গেটস দ্য ওয়ার্ক কি হবে বলুন তো? টু ডু হবে নাকি ডান হবে? কি হবে? আমি আপনাদের জন্য রাখছি, একটু সময় নিচ্ছি, বলুন। আমি একটু আগে একটা সূত্র শিখিয়েছিলাম, সূত্রটা কি শিখিয়েছিলাম? ডোয়ার রিসিভার ভুলে যান, পরীক্ষার হলে ডোয়ার রিসিভার বের করতে পারবেন না। আচ্ছা, আসমাউল হুসনা আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন ডোয়ার আর রিসিভার, এটা পরীক্ষার হলে গেলে পুরোই মাথা ঘুরিয়ে যাবে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা সিস্টেম, ঠিক আছে? এর চেয়ে ভালো সহজ ভাষা মনে রাখবেন অবজেক্টের অ্যাবিলিটি আছে কি নাই। দেখুন দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, আমরা জানি ওয়ার্কের হাত পা নাই, তাহলে তার কি অ্যাবিলিটি নাই। আর অ্যাবিলিটি না থাকলে গ্যাটের পরে কি হবে? বি3 হবে। তাহলে বি3 হলে ডো, কাজ করার ডো হয়ে যাবে কি? ডান। তাহলে হি গেটস দ্য ওয়ার্ক ডান অন্যদেরকে দিয়ে, তাহলে বাই আদার্স। গুড, ডান আদার। আচ্ছা, যারা ডান দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা, টোডো, সাকিব কেন টোডো দিয়েছেন আমাকে একটু ব্যাখ্যা দেন তো, কেন আপনি টোডো এটা মনে হলো, কেন মনে হলো? আচ্ছা সাকিব, আপনাকে বলছি খেয়াল করে দেখুন, আজকে পর কোনোদিনও আর ভুল হবে না যদি আপনি অবজেক্টটা ধরে অ্যান্সারটা মিলান। দা ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট, যদি অবজেক্টের অ্যাবিলিটি থাকে তাহলে টু প্লাস ভার্ব, অ্যাবিলিটি না থাকলে বি3, ঠিক আছে? তো কাজ দা ওয়ার্ক, তার তো অ্যাবিলিটি নাই, তার কি হাত পা আছে যে অ্যাবিলিটি থাকবে? তার অ্যাবিলিটি নাই। তাহলে আমরা বুঝেই নিচ্ছি যে ডুয়ের পর কি ডুয়ের পরিবর্তে আমরা কি লিখবো? ডান লিখবো। আশা করি বুঝেছেন। ডুয়ার রিসিভার না দিয়ে জাস্ট এটা মনে রাখেন যে অবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা কি হবে নির্ধারণ করছে অবজেক্টটার অ্যাবিলিটির উপর। যদি অবজেক্টের অ্যাবিলিটি থাকে তাহলে একরকম হবে, অ্যাবিলিটি না থাকলে আরেক রকম হবে। তাহলে হি গেটস দ্য ওয়ার্ক ডান বাই আদার্স, সে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেন। যারা ডান দিয়েছেন তাদের অ্যান্সার সঠিক, কারণ দ্য ওয়ার্কের হাত পা নেই, মানে অ্যাবিলিটি নেই, দ্যাটস ওয়াই ডো হয়ে গিয়েছে ডান। টু ডো অ্যান্সার হবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখুন আমরা গতকাল রিপোর্টটি প্রস্তুত করেছিলাম, গতকাল এখানে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? ইয়েস্টারডে। আচ্ছা, টুমোরো মানে ইয়েস্টারডে, প্রিয়তমাতে বলেছিল ইধিকা পাল, কি ধরনের একটা এরকম একটা কথা বলেছিল না, মনে হয়ে গিয়েছে এটা এখন অনুবাদ করতে গিয়ে। তো গতকাল মানে হচ্ছে ইয়েস্টারডে, ঠিক আছে? এটাতে কোনো সন্দেহ নেই। করিয়ে নিয়েছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, লাম থাকলেই পাস্ট টেন্স, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? আচ্ছা, আমরা গতকাল রিপোর্টটি প্রস্তুত করিয়ে নিয়েছিলাম, তাহলে আমরা হচ্ছে সাবজেক্ট উই, ঠিক আছে? রানা হামিদ লিখেছেন রে অফ দ্য বীরাঙ্গনাস, ঠিক আছে। আপু আবার বুঝান, কোন অংশটি বুঝাবো একটু কমেন্টে লিখেন, ঠিক আছে? মেক্স দিলে হবে না, মেক্স দিলে আচ্ছা অনুবাদটা পাস্ট টেন্সের আছে, খেয়াল করে দেখুন, বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? বুঝিয়ে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমরা মেড লিখেছি। আবার আপনি যদি এটা প্রেজেন্টে চিন্তা করেন আমি তাকে বুঝিয়ে দেই, তাহলে মেক্স দিয়ে করুন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমরা খেয়াল করব ভার্বটা কোন টেন্সে আছে, ঠিক আছে? যেমন ধরুন অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেন, এটা প্রেজেন্টে আছে, করিয়ে নেন, দ্যাটস ওয়াই গেটস লিখেছি, ঠিক আছে? ঠিক আছে, আবার দেখুন দিয়েছিলাম, করেছিলাম, গিয়েছিলাম, পাস্ট টেন্সে আছে, দ্যাটস ওয়াই মেক্স না করে মেড করেছি। আশা করি বুঝেছেন। আচ্ছা, আমরা গতকাল রিপোর্টটি প্রস্তুত করেছিলাম, আমরা উই,
ঠিক আছে, এটা আপনি গ্যাট দিয়েও করতে পারবেন, আবার হ্যাভ দিয়েও করতে পারবেন। আমরা যেহেতু অলরেডি গ্যাট দিয়ে একটা করেছি, আবার হ্যাড দিয়ে একটা করি। আচ্ছা, কেন হ্যাভ না হয়ে হ্যাড হলো আশা করি বুঝেছেন। কারণ করিয়ে নিয়েছিলাম, অতীতকাল বলেছে, আবার ইয়েস্টারডে আছে, তাহলে অবশ্যই আমাদের ভার্বটা হ্যাভের পাস্ট টেন্স হ্যাড হবে। আশা করি ধরতে পারছেন, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড হবে। তাহলে উই হ্যাড, অবজেক্ট কি? রিপোর্ট। অবজেক্ট কি? রিপোর্ট। উই হ্যাড দ্য রিপোর্ট। আচ্ছা বলেন, রিপোর্ট কি নিজে নিজে কাজ করতে পারে? রিপোর্টের কি অ্যাবিলিটি আছে? আসমাউল হোসনা, আপনাকে আমি আবার বলছি, ঠিক আছে, আপনার মাথা থেকে ডুয়ার রিসিভার আমি বের করে দেব। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কাজ করার ক্ষমতা আছে কি নেই। যদি ক্ষমতা থাকে অবজেক্টের তাহলে এক রোল, যদি না থাকে তাহলে আরেকটা রোল। ঠিক আছে, ডুয়ার রিসিভার ভুলে যান। তাহলে খেয়াল করে দেখেন, উই হ্যাড দ্য রিপোর্ট। আমরা জানি রিপোর্টের কাজ করার অ্যাবিলিটি নাই। ঠিক আছে, তাহলে কাজ করার অ্যাবিলিটি না থাকলে আমরা জানি যে হ্যাবের পরে যে ভার্বটা আসবে সেটার সাথে কি যোগ হবে? B3 যোগ হবে। তাহলে ভার্ব এখানে কি? প্রস্তুত করা। প্রস্তুত করা ইংরেজি কি? প্রিপেয়ার। তাহলে এটাকে যদি হ্যাডের জন্য কি হবে, আমি সূত্রটা আবার লিখে দিচ্ছি, তাহলে যারা নতুন তাদের বুঝতে সুবিধা হবে। হ্যাভ প্লাস অবজেক্টের অ্যাবিলিটি না থাকলে B3 হবে, ভার্ব B3 হবে। পরবর্তী ভার্ব কি হবে? B3 হবে। তাহলে উই হ্যাড দ্য রিপোর্ট, অবজেক্টের অ্যাবিলিটি নাই, পরবর্তী ভার্ব কি? প্রিপেয়ার। তাহলে প্রিপেয়ার হয়ে যাবে কি? ইডি যোগ হয়ে পাস্ট টেন্স হয়ে যাবে। আশা করি ধরতে পারছেন। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। খেয়াল করে দেখুন, উই হ্যাড দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড ইয়েস্টারডে। উই হ্যাড দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড ইয়েস্টারডে। কেন B3 হয়েছে আসমাউল হোসনা? কারণ দ্য রিপোর্টের অ্যাবিলিটি নাই, দ্যাটস ওয়াই রিপোর্টের পরে যে ভার্বটা আসবে সেটা কি হবে? B3 হবে। অবজেক্টের অ্যাবিলিটি নাই, দ্যাটস ওয়াই ভার্বটা কি হয়েছে? B3 হয়েছে। আশা করি বুঝেছেন। শেষবারের মতো আরেকবার বলে দিচ্ছি, সব মুছে দিলাম। শেষবারের মতো আরেকবার, যখন এই ধরনের বাক্য আসবে প্রথমে আমরা দেখব টেন্সটা কি আছে। ঠিক আছে, টেন্স দেখুন, নিয়েছিলাম, করিয়ে নিয়েছিলাম, অতীতকাল আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? উই হ্যাড দ্য রিপোর্ট, রিপোর্টের অ্যাবিলিটি নাই, B3 হবে পরবর্তী ভার্ব। তাহলে কি হবে? প্রিপেয়ার্ড। উই হ্যাড দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড ইয়েস্টারডে। আশা করি বুঝেছেন। আচ্ছা, এগুলো হচ্ছে সহজ, একদম বেসিক। প্রশ্নটা হলো এই বেসিক কি দিচ্ছে, একটু ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এটাকে সহজ করে ফেলব। ঠিক আছে, খেয়াল করে দেখুন, আমি তাকে একটি ময়লা গেঞ্জি ও একটি হাফ প্যান্ট পরিয়ে রাখাল ছেলের মতো করি। বাক্যটা দেখতে সহজ কিন্তু এতটা সহজ নয়। তো এটা 37তম BCS এ এসেছে। 37তম BCS এর প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড ছিল। তো মোটামুটি সকল অনুবাদে এই ধরনের পজিটিভ বা কন্ডিশনাল এই ধরনের ব্যবহার থাকতে পারে। তো খেয়াল করে দেখুন, এখানে মেক্স না হয়ে গ্যাটস হলো কেন? দেখুন, এগুলো হচ্ছে গ্যাটস হ্যাভ দিয়েও করতে পারেন বা মেক দিয়েও করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, মেকের পরে ভার্বের বেস ফ্রম হয়। আমি তো বেস ফ্রমই করেছি। এই যে দেখুন, প্রথম যখন করলাম, এই যে আন্ডারস্ট্যান্ড, কেন বেস ফ্রম করেছি? আবার B3ও তো হয়, মেকের পরে B3 হয়। আপনি পজিটিভ ভার্বটা একটু দেখবেন, তাহলে মেকের পরে কিন্তু B3ও হয়। আচ্ছা ম্যাম, পজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্বের মাঝে ডিফারেন্ট কি? দেখুন, পজিটিভ ভার্ব আর ট্রানজিটিভ ভার্বের ভেতর ডিফারেন্ট হচ্ছে, পজিটিভ ভার্ব হচ্ছে তখনই হবে যখন অ্যাকশন ভার্বের কাজ থাকবে না, মানে যে সকল ভার্ব অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বটা আনি। মানে যখন আপনি সাবজেক্ট, সহজ ভাষায় যদি বলি, যখন সাবজেক্ট নিজে সরাসরি অ্যাকশনে না যেয়ে অন্যকে দিয়ে অ্যাকশনটা করিয়ে নেয় তখনই পজিটিভ ভার্ব আসবে।
আর ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অবজেক্ট যুক্ত ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট যুক্ত ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট আছে সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নাই সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হি ওপেন্ড দ্য ডোর, সে কি খুললো, সে দরজা খুললো, তাহলে অবজেক্ট আছে দ্য ডোর, দ্যাটস ওয়াই ওপেনটা এখানে কি ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, আবার যদি একটু ঘুরিয়ে বলি দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এখানে দেখুন অবজেক্ট নাই, অ্যাডভার্ব আছে, অটোমেটিক্যালি একটা অ্যাডভার্ব, তাহলে দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, অবজেক্ট নাই, দ্যাটস ওয়াই ওপেনটা দেখুন আবার ঘুরিয়ে এখানে হয়ে গেছে কি ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্টযুক্ত ভার্ব যে ভার্বের অবজেক্ট আছে, আর ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট নেই। আশা করি অ্যান্সার পেয়েছেন। আচ্ছা, আমরা কঠিনটাতে যাই। আমি তাকে একটি ময়লা গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে রাখাল ছেলের মতো করি। ঠিক আছে, এখানে আমরা এটা কি দিয়ে করব? মেক দিয়ে করব। আই আমি তাকে ময়লা গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে রাখাল ছেলের মতো করি। আচ্ছা, রাখাল ছেলে ইংরেজি তো জানেন, কাউবয়। ময়লা গেঞ্জি ডার্টি গেঞ্জি, আপনি বলতে পারেন ডার্টি গেঞ্জি বলতে টি শার্ট হবে ইংলিশটা এখানে। ঠিক আছে, আপনি চাইলে শেভি না দিয়ে কি ব্যবহার করতে পারেন? ডার্টি টি শার্টও ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা হাফ প্যান্ট, ডিটারমাইনার দিলাম, হাফ প্যান্ট দিলে অবশ্যই এখানে একটা টান দিতে হবে। তাহলে এখানে আমরা কি করব? খেয়াল করে দেখুন, আমি তাকে একটি ময়লা গেঞ্জি ও হাফ প্যান্ট পরিয়ে রাখাল ছেলের মতো করি। তাহলে মেড দিয়ে করছি, ঠিক আছে, করি, তাহলে এটা আমি পাস্টেও করতে পারি নাকি? আর কেউ যদি মেড দিয়ে করেন কোনো সমস্যা নেই, কারণ আপনি অনুবাদ যদি করেন আপনি পাস্ট দিয়ে করলে পুরোটাই পাস্ট দিয়ে করবেন, প্রেজেন্ট দিয়ে করলে পুরোটাই প্রেজেন্ট দিয়ে করবেন। তাহলে আমি করি, কাকে করি? ছেলেটাকে। তাহলে ছেলেটা হিমটা, এই যে তাকে হচ্ছে এখানে আমার অবজেক্ট। খেয়াল করে দেখুন, পজিটিভ ভার্ব ইউজ করতে হবে। আচ্ছা, উই হ্যাড দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড ইয়েস্টারডে, সুন্দর কথা। খেয়াল করে দেখুন, আই মেক হিম, আমরা সূত্রটা একটু আবার দেখি তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। অবজেক্টের যদি অ্যাবিলিটি থাকে, ভার্বের বেস ফর্ম, এক একটা নিয়ম, এই জন্য আপনারা একটু মানে একদম ভেজালে পড়ে যান। অ্যাবিলিটি থাকলে আমি লিখে দিচ্ছি কিন্তু খেয়াল করে দেখেন, আই মেক হিম, ঠিক আছে, আমি তাকে রাখাল ছেলের মতো করি। তাহলে এখানে ভার্ব কি? লুক। আই মেক হিম লুক লাইক এ কাউবয়। কিভাবে করি? ময়লা গেঞ্জি আর হাফ প্যান্ট পরিয়ে। তাহলে এখানে পরিয়ে হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা নন ফাইনাইটটা লিখে ফেলি, বাই ড্রেসিং হিম। কি পরাই তাকে? দেখুন তো, এই শেভি টি শার্ট অ্যান্ড এ হাফ প্যান্ট। ঠিক আছে, আচ্ছা আবার আসেন প্রথম থেকে। পজিটিভ ভার্ব কখন হবে? পজিটিভ ভার্ব হবে যখন সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে দেবে। মেকের ক্ষেত্রে কি সূত্র হবে? মেক যখন কাজ করার অ্যাবিলিটি থাকে তখন V1। মেকের যদি কাজ করার অ্যাবিলিটি, মেকের পরের যে অবজেক্ট এটার যদি অ্যাবিলিটি না থাকে তাহলে B3। এটার খুবই কম ব্যবহার আমরা দেখি। ঠিক আছে, গ্যাটের ক্ষেত্রে হচ্ছে কাজ করার অ্যাবিলিটি থাকলে 2+ ভার্ব, অ্যাবিলিটি না থাকলে B3। যেমন ওয়ার্কের অ্যাবিলিটি নাই, দ্যাটস ওয়াই ডান করেছি। ক্লিয়ার?
তারপর হ্যাভের ক্ষেত্রে দেখুন রিপোর্টের অ্যাবিলিটি নাই, তাই B3 করেছি। রিপোর্টের অ্যাবিলিটি নাই, তাই কি করেছি? B3 করেছি। এবার আসেন, আমি সাবজেক্ট, তাকে, হিম, এতটুকু কারো সমস্যা নাই। আমি নিজে কিন্তু কি করি না, প্যান্ট শার্ট এবং হাফ প্যান্ট, মানে যিনি কথাটা বলছে স্পিকার অনুবাদের, তার ভাষ্যটা কি ছিল দেখুন। তিনি কিন্তু কাপড়টি পরেননি। তিনি যদি কাপড়টা পরতেন পজিটিভ ভার্ব আসতো না। তিনি কাউকে কাপড়টা পরিয়েছেন, দ্যাটস ওয়াই পজিটিভ ভার্বটা এসেছে। এখানে পজিটিভ ভার্বটা কি? মেক। আশা করি ধরতে পারছেন। যদি সাবজেক্ট নিজে কাজ করতে পারে সে অ্যাকশন ভার্ব, ঠিক আছে। সাবজেক্ট যখন নিজে কাজ করতে পারে তখন সে অ্যাকশন ভার্ব নেবে। সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে তখন সে পজিটিভ ভার্বের সাহায্য নেবে। এখানে স্পিকার নিজে কাপড়টি, ময়লা কাপড় চোপড় না পরে কাউকে পরিয়ে দিয়েছেন, তাহলে পরিয়ে দিয়েছেন তখনই আপনাকে বুঝতে হবে এটা পজিটিভ ভার্বের ব্যবহার হয়েছে। তাহলে আই মেক হিম লুক লাইক এ কাউবয় বাই ড্রেসিং হিম এ শেভি টি শার্ট অ্যান্ড এ হাফ প্যান্ট। এদিকে একটু টান দিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝেছেন। আচ্ছা, লুক কেন হয়েছে? কারণ খেয়াল করে দেখুন, এই হিমের অ্যাবিলিটি আছে, হিমের সক্ষমতা আছে, দ্যাটস ওয়াই লুক হয়েছে, ভার্বের বেস ফর্ম হয়েছে। আশা করি ধরতে পেরেছেন। আচ্ছা, বেগম রোকেয়া বাড়ি বাড়ি ঘুরতেন এবং নারী শিক্ষার তাৎপর্য সম্পর্কে বুঝাতেন। 33তম BCS এসেছে। খেয়াল করে দেখুন, অতীতকালের অভ্যাসগত কর্ম বোঝালে কি হয়? ইউজ টু হয়, এবং ইউজ টুর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। পৃথিবী উল্টাইলেই কিন্তু একই নিয়ম, মনে থাকে যেন। বাড়ি বাড়ি ঘুরতেন, একদিন ঘুরতেন না, নিয়মিত ঘুরতেন, ঠিক আছে। তাহলে অতীতকালের অভ্যাসগত কর্ম বোঝালে কি হয়? ইউজ টু হয়, এবং ইউজ টুর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এতটুকু আমরা বুঝে গেছি, এবং বাক্যের সাবজেক্ট বেগম রোকেয়া সেটাও আমরা বুঝে গেছি। তাহলে আমরা একটু অনুবাদ করা শুরু করি। বেগম রোকেয়া, ভার্ব কি হবে? বাড়ি বাড়ি ঘুরতেন, ঠিক আছে, ঘুরতেন, অভ্যাসগত কর্ম, ইউজ টু। আচ্ছা, বাড়ি বাড়ি যে ঘুরতেন, এটার জন্য আমরা কি লিখতে পারি? ওয়াক, ঠিক আছে। বাড়ি বাড়ি, ডোর টু ডোর, এতটুকু কিন্তু করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড নারী শিক্ষার তাৎপর্য সম্পর্কে বুঝাতেন। তিনি নিজে বুঝতেন না, নারী শিক্ষার তাৎপর্য কাউকে বুঝাতেন। দ্যাটস ওয়াই আমাদের এখন কি লাগবে? পজিটিভ ভার্ব লাগবে। বেগম রোকেয়া বাড়ি বাড়ি ঘুরতেন, সেটা সে নিজেই করতেন, তাই ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়েছে, ঠিক আছে। কিন্তু যখন তাৎপর্য বুঝাতেন তখন তিনি নিজে বুঝতেন না, কাউকে বুঝাতেন। কিসের তাৎপর্য? নারী শিক্ষার তাৎপর্য। তাহলে খেয়াল করে দেখুন, ইউজ টু যেহেতু আছে, আমরা এখানে একটা ইউজ টু আছে, ইউজ টু পরে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমরা এখানে মেড না লিখে আমরা কি লিখবো? মেক লিখবো। কেন মেক লিখবো? আশা করি বুঝেছেন। কারণ ইউজ টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। অ্যান্ড দ্বারা যদি সমজাতীয় দুইটা ভার্ব যুক্ত করা হয়, দুইটা একই রকম হতে হবে। এখানে ওয়াক আছে, তাই আমি এখানে মেড না বসিয়ে এখানে কি বসিয়েছি? মেক বসিয়েছি। আশা করি বুঝেছেন। আচ্ছা, মেক দ্য পিপল understand about, আচ্ছা একদমই হয়ে গেছে এটা, আমি আবার ছোট করে লিখছি। বেগম রোকেয়া used to walk door to door and মেকটা কেন হয়েছে আশা করি বুঝেছেন। মেক দ্য পিপল understand about the importance of female education, the importance of female education. আচ্ছা, আশা করি কেন মেক হয়েছে বুঝেছেন, কারণ ইউজ টুর জন্য এদিকে ওয়াক লিখছি, দ্যাটস ওয়াই এখানেও আমি মেক রেখেছি।
বুঝাতেন তাদেরকে, লোকজনকে, দ্যাটস ওয়াই দা পিপলটা এনেছি, যদিও এটা উজ্জ আছে। আচ্ছা, আশা করি বুঝেছেন। তারপরে আমরা চলে যাই থাকলে, হলে, গেলে, থাকলাম, হলে কি হবে। ঠিক আছে, আচ্ছা একদমই কম শেয়ার হয়েছে, মাত্র 26টা শেয়ার। বেশি বেশি শেয়ার করে রেখে দিন। যারা এখনো লাইভে আছেন তাদেরকে কাইন্ডলি রিকোয়েস্ট করব শেয়ার বেশি করে করার জন্য। ঠিক আছে, রানা হামিদ লিখেছেন বেগম রুকে ইউজ টু ওয়ার্ক ডোর টু ডোর মেক পিপল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য। ঠিক আছে, আপনারটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা বস্তুবাচক ব্যক্তিবাচক রানা হামিদ করেছেন। আমি আসলে বস্তুবাচক ব্যক্তিবাচক আমার কাছে মনে হয় যে কনফিউশন লাগে। দ্যাটস ওয়াই আমি সবসময় শিক্ষার্থীদেরকে বলি যে অবজেক্টের অ্যাবিলিটি আছে কি নাই সেটা দিয়ে পজিটিভ করার জন্য। আপনি যদি এইভাবে করতে পারেন পুরো সমস্যা নেই, অ্যান্সার হলেই হলো। ঠিক আছে, উবাইয়াত শারমিন লিখেছেন ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। আসেন, শর্তটা কখন আসে? যখন আমরা বলি যে এটা করলে এটা করব। ঠিক আছে, যদি ধরুন আজকে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, যদি আজকে বৃষ্টি হয় আমরা খিচুড়ি খাবো, তাহলে যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি খাবেন, তাহলে বৃষ্টি হলেই খাবেন। খেয়াল করে দেখুন, হলে, যদি বৃষ্টি হয় তাহলে খিচুড়ি খাবো। তাহলে বৃষ্টি হওয়ার সাথে খিচুড়ি খাওয়া যে একটা জিনিস, এটা কি দিয়ে যুক্ত করেছেন? শর্ত দিয়ে। তাহলে যখনই কোনো বাক্যে শর্ত থাকবে সেখানেই আমরা অনুবাদ করতে গেলে কিসের ব্যবহার আনবো? কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার আনবো। কিসের ব্যবহার আনবো? কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার হবে। আর কন্ডিশনাল তখনই থাকবে যখন দেখবেন আগের অংশে থাকলে, হয়, থাকতাম, গেলে, তারপরের অংশ আবার একটা ফলাফল বোঝাচ্ছে, তখনই কি হবে? কন্ডিশনাল হবে। যেমন ধরুন আর যদি তাদের বাবা বেঁচে থাকতেন তাহলে তাদেরকে বিপদ থেকে বাঁচাতেন, থাকতেন, বাঁচাতেন। তাহলে থাকতেনের সাথে কিসের শর্ত রয়েছে? বাঁচাতেনের রয়েছে। দ্যাটস ওয়াই কিসের ব্যবহার হবে? কন্ডিশনালের ব্যবহার হবে। আচ্ছা, কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য। বহুল ব্যবহৃত কন্ডিশনাল সেন্টেন্সের সূত্র হচ্ছে 4টা। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, আরেকটা হচ্ছে যে শূন্য জিরো কন্ডিশনের, আরেকটা হচ্ছে পাস্ট কন্ডিশনের, আরেকটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনের। এখন প্রশ্ন হলো পরীক্ষার হলে অনুবাদ আসলে আপনি কোনটা কখন বসাবেন সেটা বুঝতে বা ধরতে পারাটা। তাহলে সেটা আমরা শিখে নিব উদাহরণগুলো করতে করতে। ঠিক আছে, আজ যদি তাদের বাবা বেঁচে থাকতেন তাহলে তাদেরকে বিপদ থেকে বাঁচাতেন। কেউ দেখি পারেন কিনা একটু কমেন্টে বলুন, পারছেন কিনা। আচ্ছা, আজ যদি তাদের বাবা বেঁচে থাকতেন, বেঁচে থাকতেন মানে তাহলে তাদের বাবা মারা গেছে, এখানে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, যদি তাদের বাবা বেঁচে থাকতেন তাহলে তাদের বাবা মারা গেছে। তাদের বাবা যদি একবার মরে যায় আর কখনো পৃথিবীতে আসা সম্ভব না, তাহলে এটা কি? অসম্ভব কল্পনা, মানে এটা কোনোদিনও আর হবে না। তো কোনোদিনও যেটা হবে না, অসম্ভব কল্পনা যখনই হবে তখন আমরা কি সূত্র ব্যবহার করব কন্ডিশনাল সেন্টেন্সের? ইফ প্লাস সাবজেক্ট প্লাস, বলুন তো কি? পাস্ট টেন্স। আর তারপর আবার কি? সাবজেক্ট প্লাস মডাল ভার্ব, উড প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। তাহলে অসম্ভব কল্পনা বুঝালে কোন সূত্র হবে? এই সূত্রটা হবে। ধরুন আমি যদি বলি ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমার কখনোই পাখি হওয়া সম্ভব না, অসম্ভব কল্পনা বুঝাইছে। তাহলে কোন সূত্র হবে? এই সূত্র হবে। কেন কুড হয়েছে? সক্ষমতা বুঝাইছিল, যে উড়ার সক্ষমতা। আবার উড হবে কখন? যখন ফিউচার ইন পাস্ট হয়। এখন এটার ব্যাখ্যাটাও দেব, আগে উদাহরণটা করে নি। ঠিক আছে, আজ যদি তাদের বাবা বেঁচে থাকতেন তাহলে তাদেরকে বিপদ থেকে বাঁচাতেন। তাহলে আমরা আগে একটু এটা লিখে নেই। ইফ হচ্ছে সূত্রের কারণে তাদের বাবা, ঠিক আছে, দেয়ার ফাদার বেঁচে থাকতেন। কেন ওয়ার হয়েছে? অবাস্তব কল্পনা বুঝাইছে, যেটা কোনোদিনও সম্ভব না, আনরিয়েল। ওয়ার অ্যালাইভ টুডে, সূত্রের কমা। ইফ দেয়ার ফাদার ওয়ার অ্যালাইভ টুডে, তাদেরকে কে বাঁচাতেন? তার বাবা। হি উড সেভ দেম ফ্রম ডেঞ্জার। আচ্ছা, সেভের পরে
থেকে বুঝাইলে কি হবে, ফ্রম হবে, মনে থাকে যেন। ক্লিয়ার? আচ্ছা, পরেরটাতে চলে যাচ্ছি। যদি সেনাবাহিনী সেখানে না থাকতো অনেক মানুষ মারা যেত। এখানে অসম্ভব কল্পনা বুঝায় নাই, তাহলে এই সূত্র আর হবে না। এখানে কিন্তু অসম্ভব কল্পনার সম্পর্ক নেই, তাই এই সূত্র হবে না। নতুন এক সূত্র, কোন সূত্র? পারফেক্ট কন্ডিশনালের সূত্র হবে। কেন? কারণ অতীতকালে কোনো জিনিস করার সক্ষমতা বুঝালেই পারফেক্ট কন্ডিশনাল আনতে হয়। আচ্ছা, যদি সেনাবাহিনী সেখানে না থাকতো অনেক মানুষ মারা যেত। ইফ দ্য আর্মি, পারফেক্ট কন্ডিশনালের সূত্র কি বলেন তো? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সরি উড হ্যাভ। ঠিক আছে? আচ্ছা, যদি সেখানে সেনাবাহিনী না থাকতো, তাহলে থাকা হলে হ্যাড বিন দেয়ার, না থাকতো তাহলে হ্যাড নট বিন হবে। অনেক মানুষ, মেনি পিপল। বলেন তো এটা কেন হয়েছে উড হ্যাভ? এটা হলো না কেন? এটা হয়নি কারণ এটা অসম্ভব কল্পনা বুঝাইছে। আচ্ছা, সব সময় অনুবাদ করার ক্ষেত্রে পারফেক্ট কন্ডিশন তখনই করবেন যখন অতীতকালের কোনো কাজ করার সম্ভাবনা, মানে আপনার এটা করার সম্ভাবনা ছিল বা সামর্থ্য ছিল কিন্তু করতে পারেননি, এই ধরনের বুঝালেই পারফেক্ট কন্ডিশনাল হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, হয়েছে, রাসেল মিয়া একটু বানানটা ঠিক করে ফেলবেন তাহলেই হবে। খেয়াল করে দেখেন, সুন্দর একটা উদাহরণ দিয়েছি। নেতানিয়াহু যদি মুসলিম হতেন তাহলে তিনি জেরুজালেম নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিতেন না। ঠিক আছে? একদম বর্তমান সময়ের সাথে সবচেয়ে একদম কি বলবো, টু দা স্ট্রেইট যদি বলি, ফরওয়ার্ড কথা। যদি তিনি সহজ ভাষায় আরো যদি বলি, তিনি যদি মানবিক হতেন, তিনি গাজাতে এই ধরনের অত্যাচার চালাতেন না। আপনি কিন্তু এটাও এরকম একটা অনুবাদ করতে পারবেন যদি এই অনুবাদটা পারেন। তো এর আগে আরেকটা উদাহরণ বুঝাই যে কন্ডিশনাল সেন্টেন্সে কোনটা কি হবে, কিভাবে বুঝবেন। খেয়াল করেন, ইফ আই উইন এ লটারি আই উইল বাই এ হাউস। আগে কন্ডিশনালটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার ধরতে পারবেন। ইফ আই, এটা কিন্তু প্রিলির ক্লাস, প্রিলি এবং রিটেন সমন্বিত ক্লাস। ঠিক আছে? ইফ আই ওন এ লটারি আই উড বাই এ হাউস। তারপর দেখুন, ইফ আই হ্যাড ওন এ লটারি আই উড হ্যাভ বট এ হাউস। এই তিনটা জিনিস যদি বুঝেন, আপনার কন্ডিশনালের সব ভেজাল ক্লিয়ার। এই তিনটা জিনিস বুঝেন। তো খেয়াল করে দেখুন, বোর্ডে আমি কি স্লাইডে কি লিখেছি খেয়াল করে দেখুন। ইফ আই উইন এ লটারি আই উইল বাই এ হাউস। সহজ ভাষায় ধরেন আপনার হাতে একটা লটারি আছে। ঠিক আছে? আপনার হাতে একটা কি আছে? লটারি আছে। এখন আপনি বললেন যে আমি যদি এই লটারিটা জিতি আমি বাড়ি কিনবো। ঠিক আছে? তাহলে আপনি যদি লটারিটা জিতেন বাড়ি কিনবেন, তাহলে আপনার হাতে যে লটারিটা আছে এটা কি ঘটনা? রিয়েল সিচুয়েশন। ঠিক আছে? আপনার হাতে একটা লটারি আছে, এটা যদি জিতেন আপনি কি করবেন? বাড়ি কিনবেন। তাহলে লটারিটা যা আছে এটা হচ্ছে রিয়েল সিচুয়েশন, এবং বাড়ি যে কিনবেন এটা হচ্ছে ভবিষ্যতের ঘটনা। এক্ষেত্রে কি হবে? এই সূত্রটা হবে। বুঝতে পেরেছেন? যদি আপনার হাতে একটা জিনিস থাকে এবং এই জিনিসটা দিয়ে ভবিষ্যতে কিছু করা যাবে বুঝায়, তখনই হবে এই সূত্রটা। সহজ ভাষায় যদি বলি, যদি ঘটনাটি রিয়েল হয় এবং এটা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থাকে তাহলে হচ্ছে এই সূত্র। ক্লিয়ার? তারপরে আসেন দ্বিতীয়টাতে। আপনার হাতের লটারি নেই, তাহলে কি? কল্পনা। আপনার হাতে লটারি নেই, কল্পনা। কল্পনা, আপনি চিন্তা করছেন যদি আপনার একটা লটারি থাকে আপনি বাড়ি কিনবেন। আপনার হাতে কিন্তু লটারি নেই, কিন্তু আপনি চিন্তা করতেছেন যদি একটা লটারি পাই তাহলে বাড়ি কিনব। তাহলে ঘটনাটা কি?
আনরিয়েল, কল্পনা, কিন্তু কল্পনায় ভবিষ্যৎ চিন্তা করতেছেন যে একটা ভারী করে ফেলবেন, তখন হচ্ছে এই সূত্র। তখন কি সূত্র? এই সূত্র। আশা করি এরপরে আর কোনোদিন কন্ডিশনাল সেন্টেন্স ভুলবেন না। ঠিক আছে, এবার আসেন তৃতীয় সূত্র। ধরেন আপনি একটা লটারি কিনেছিলেন, হ্যাঁ, এই লটারিটা কেনার পর আপনি জিতেননি, কিন্তু আপনার বন্ধু একদিন একটা লটারি নিয়ে আসলো, ঠিক আছে, মানে লটারির টাকা সে জিতেছে এবং টাকাটা নিয়ে এসেছে। তো সে টাকাটা নিয়ে এসে আপনাকে বলল যে দেখো আমি 10 লাখ টাকা লটারি নিয়ে এসেছি, আমি এখন এটা কি করব? তখন আপনি আফসোস করে বললেন যে আমি যদি লটারি জিততাম তাহলে আমি একটা বাড়ি কিনতাম। তার ওই টাকাগুলো দেখে বলছেন, তাহলে আপনি কোনোদিনও লটারি জিতবেন না, ঠিক আছে। তারটা দেখে কল্পনা করতেছেন যদি আমি জিততে পারতাম তাহলে আমি বাড়ি করতে পারতাম। এই ক্ষেত্রে হচ্ছে এই উদাহরণ, মনে থাকবে তো? আবার সহজ ভাষায় বুঝাচ্ছি। যখন সিচুয়েশন রিয়েল, ভবিষ্যতে ঘটবে এই সূত্র। যখন সিচুয়েশন আনরিয়েল, কল্পনায় ঘটবে, কল্পনার ভবিষ্যতে ঘটবে, তখন এই সূত্র। যখন অতীতে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি, ঠিক আছে, তাও কল্পনা, তখন হচ্ছে এই সূত্র। আশা করি বুঝেছেন। এবার আসেন পড়ায় চলে যাই। নেতানিয়াহু যদি মুসলিম হতেন তাহলে তিনি জেরুজালেম নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিতেন না। তাহলে আমরা কি করি, ইংলিশ করি, দেখুন, ইফ নেতানিয়াহু ওয়ার এ মুসলিম, তাহলে দেনও দিতে পারেন বা উজ্জ্বল রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে হি উড নট টেক, হুইমজিক্যাল মানে হচ্ছে খামখেয়ালিপূর্ণ, ঠিক আছে, হুইমজিক্যাল ডিসিশন ওভার জেরুজালেম, ঠিক আছে। জেরু এটা কিন্তু এস, মনে থাকে যেন। খেয়াল করে দেখেন, ইফ নেতানিয়াহু ওয়ার এ মুসলিম হি উড নট টেক হুইমজিক্যাল ডিসিশন ওভার জেরুজালেম। ওভারটা কেন বুঝিয়েছে? জেরুজালেম বিষয়, দ্যাটস ওয়াই ওভারটা হয়েছে। আচ্ছা আসেন, বাবা মায়ের অভিপ্রায় অনুযায়ী শিশুদেরকে গড়ে তুলতে চাইলে শিশুদের সমস্যা চিহ্নিত করতে হবে। 29তম বিসিএস এসেছে। খেয়াল করে দেখুন, বাবা মায়ের অভিপ্রায় অনুযায়ী শিশুদেরকে গড়ে তুলতে চাইলে শিশুদের সমস্যা চিহ্নিত করতে হবে। তাহলে আগে এটা আমরা করি, বাবা মায়ের অভিপ্রায় অনুযায়ী শিশুদেরকে গড়ে তুলতে চাইলে, তাহলে ইফ প্যারেন্টস এখানে বহু বচন, ঠিক আছে, want to build their children according to their own wish, they have to, করতে হবে বুঝালে কি হয়? হ্যাভ টু হয়। they have to চিহ্নিত করা, ইংরেজি কি হবে? আইডেন্টিফাই দ্য চিলড্রেন্স প্রবলেম। আশা করি ধরতে পারছেন, ঠিক আছে। ইফ দ্য প্যারেন্টস ওয়ান্ট টু বিল্ড দেয়ার চিলড্রেন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দেয়ার ওন উইশ, দে হ্যাভ টু আইডেন্টিফাই দ্য চিলড্রেন প্রবলেমস। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি রুল 4-এ। প্যাসিভ সেন্স হলে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস V3 হবে। আচ্ছা, একদিন পরপর আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। খেয়াল করে দেখেন, একদিন পরপর আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই যে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে আমি কি পরীক্ষা অনুষ্ঠিত করতে পারবো? আমাদের পরীক্ষাটা আমি নিজে করি, অনুষ্ঠিত কেউ আমাকে করে, মানে এক্সাম টেকার থাকে, ঠিক আছে। তাহলে অবশ্যই বাক্য এখানে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কখন অনুবাদে হবে? যখন সাবজেক্ট কি করবে, বাক্যটাকে, ভার্বটাকে রিসিভ করবে, সে নিজে কিছু অ্যাকশন করতে পারবে না। তাহলে হয়, করা হয়, যাওয়া হয়, খাওয়া হয়,
এই ধরনের বাক্য থাকলে কি হবে? পেসিভ ভয়েস হবে। খেয়াল করে দেখুন, আমাদের পরীক্ষা, আমরা নিজেরা পরীক্ষা নেই না, আরেকজন আমাদের পরীক্ষাটা নেয়। তাহলে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় কাদের দ্বারা? বোর্ডের দ্বারা, এক্সাম টেকার দ্বারা। তাহলে আমরা এখানে কি ফর্মে আছি? পেসিভ মোডে আছে। দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করব? পেসিভ ভয়েস ব্যবহার করব। আর একদিন পরপর ইংরেজি হচ্ছে এভরি আদার ডে। আচ্ছা, আমাদের পরীক্ষা এখানে হচ্ছে সাবজেক্ট। তাহলে আওয়ার এক্সাম, খেয়াল করে দেখুন আমরা কি বলছি? পেসিভ সেন্স হলে, বাক্য পেসিভ সেন্স হলে সাবজেক্ট হবে, সাবজেক্ট বসাইছি। পরীক্ষা বি ভার্ব কি হবে? আওয়ার এক্সাম, থার্ড পারসন সিঙ্গুলার। হোল্ড হচ্ছে অনুষ্ঠিত হওয়া, হোল্ড হচ্ছে বেস ফ্রম B1। এটার যদি B3 করি তাহলে কি হচ্ছে? হেল্ড। তাহলে আওয়ার এক্সাম ইজ হেল্ড। আচ্ছা, কাদের দ্বারা অনুষ্ঠিত হয় এটা লেখা নাই, তাহলে কি হবে? শুধু এতটুকু হবে, একদিন পরপর, এভরি আদার ডে। এখানে কাদের দ্বারা অনুষ্ঠিত হয় এটা কিন্তু উজ্জ্বল, ঠিক আছে? আমি সূত্রটার জন্য প্লাসটা বসাইছিলাম। তাহলে কি হলো? আওয়ার এক্সাম ইজ হেল্ড এভরি আদার ডে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, বিদেশে অর্থ পাচারের ফলে দেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। খেয়াল করে দেখুন, আমাদের বাক্যের সাবজেক্ট হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের হাত পা নাই, সে নিজে অ্যাকশন করতে পারবে না, বিনিয়োগটা কারো দ্বারা করা হয়। তাহলে বাক্যে বিনিয়োগ কি মোডে আছে? পেসিভ সেন্সে আছে বা পেসিভ মোডে আছে। তাহলে আমরা আসুন অনুবাদটা করি। বিদেশে অর্থ পাচারের ফলে দেশে বিনিয়োগ কি হচ্ছে? বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে বিনিয়োগ হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। ইনভেস্টমেন্ট ইন কান্ট্রি, মনে রাখবেন এ যখন হয় তখন ইংলিশে ইন প্রেপোজিশন ব্যবহার করি। রোমের ভিতরে আছে, হি ইজ ইন দা রোম, ঠিক আছে? ঠিক তেমনি দেখুন, ইনভেস্টমেন্ট ইন কান্ট্রি বাধাগ্রস্ত হচ্ছে, করা হচ্ছে, যা হচ্ছে, করা হয়, এই ধরনের বাক্য হচ্ছে কি? পেসিভ ভয়েস। তাহলে ইজ হ্যাম্পার্ড ফর মানি লন্ডারিং। আচ্ছা, বা ফর লন্ডারিং মানিও লিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে আসি। দেখুন, দেশে বিনিয়োগের জন্য প্রয়োজন শিল্প সহায়ক নীতি। এটা দেখুন, দেশে বিনিয়োগের জন্য প্রয়োজন শিল্প সহায়ক নীতি। তাহলে শিল্প সহায়ক নীতি নিজে নিজে কাজ করতে পারে না, শিল্প সহায়ক নীতি কারো দ্বারা বানানো হয়। তাহলে বাক্যটা কি মোডে আছে? পেসিভ মোডে আছে। শিল্প সহায়ক নীতির ইংরেজি কি? ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসি। পলিসি প্রয়োজন, তো সে কি নিডস হবে? কখনোই হবে না, কারণ সে নিজে কাজ করতে পারে না। তাহলে পেসিভে করলে হচ্ছে ভার্ব প্লাস অক্সিলারি প্লাস কি? বি প্লাস B3, এই সূত্রে কিন্তু করেছি আমরা, ঠিক আছে? ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পলিসি ইজ নিডেড ফর, দেশে বিনিয়োগকারীর জন্য, তাহলে ফর ইনভেস্টর ইন দা কান্ট্রি। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি। বাংলাদেশি পণ্যের নতুন রপ্তানি বাজার তৈরি হচ্ছে না। নতুন রপ্তানি বাজার হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। তাহলে লিখে নিচ্ছি নিউ এক্সপোর্ট মার্কেট। আবার বলছি, হচ্ছে না, করছে না, যাচ্ছে না, বাক্যটা পেসিভ মুড। তাহলে নিউ এক্সপোর্ট মার্কেট ফর বাংলাদেশি প্রোডাক্ট is not created। আসেন এরপরটাতে যাই। বাক্যে গঠন করার সময় সাবজেক্ট না পেলে আমরা ইট এবং দেয়ার দিয়ে বাক্য শুরু করব। মানে সহজ ভাষায় বলি, যেই সেন্টেন্সের কার্যকরী সাবজেক্ট থাকে না তখন ইট এবং দেয়ার, ইট বা দেয়ার বসে। ইট মানে হচ্ছে, ধরুন আমরা যদি বলি সন্দেহ নেই যে, বা একদম দুঃখের বিষয় এই যে, বা রিপোর্ট এই যে, এটা বলা হয় যে, এই ধরনের বাক্যে আমরা ইট ব্যবহার করি। আর কোনো জিনিস ছিল, আছে, থাকবে, এ ধরনের জিনিস বোঝালে দেয়ারটা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আসেন। বাজারে পণ্যের দাম বৃদ্ধির কতগুলো সাধারণ নিয়ম আছে। আমরা বলছি কোনো জিনিস আছে বুঝালে, হ্যাভিং থাকলে, তাহলে আমরা ইংলিশে কি ব্যবহার করি? দেয়ার ব্যবহার করি। তাহলে এই যে কতগুলোর জন্য দেয়ার ইজ না হয়ে কি হয়ে যাবে? দেয়ার আর।
সাধারণ নিয়ম, কমন রুল, ঠিক আছে। আচ্ছা, দেয়ার আর যেহেতু বলছি রুল না হয়ে কি হবে, রুলস হবে। দেয়ার আর কমন রুলস। দাম বৃদ্ধির র এর জন্য আমরা ফর ব্যবহার করব। দেয়ার আর কমন রুলস ফর রাইজিং দ্য প্রাইস অফ কমোডিটিস ইন দ্য মার্কেট, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এর পরেরটাতে আসেন। এটা 32তম না 33তম বিসিএস এ এসেছে, ঠিক আছে। আমাদের দেশের অধিকাংশ লোকের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, ঠিক আছে। তাহলে কোনো জিনিস নেই বুঝালে বা আছে, দুইটার ক্ষেত্রে কার্যকরী সাবজেক্ট পাই না, দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করি, দেয়ার ব্যবহার করি। তাহলে দেয়ার ইজ নো সাপ্লাই অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার for most of the people of our country. আশা করি বুঝেছেন। সময় নেই তাই শুধু আমি উত্তরটা লিখে দিচ্ছি, ঠিক আছে। নিশ্চিন্ত রূপে এটা চিন্তার বিষয় যে বাজারের অনেক পণ্যে বিএসটিআই সিল নাই, কোনো জিনিস নাই, ঠিক আছে, এটার সিল নাই। বিএসটিআই কিন্তু এখানে বাক্যের সাবজেক্ট না, ঠিক আছে। বিএসটিআই সিল এখানে বাক্যের সাবজেক্ট নয়। নিশ্চিন্ত রূপে এটা চিন্তার বিষয় যে, এটা চিন্তার বিষয় যে দিয়ে আমরা শুরু করব। এটা চিন্তার বিষয় কি, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট। তাহলে নিশ্চিন্ত রূপে হচ্ছে শিওরলি, ইট ইজ শিওরলি এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ঠিক আছে, বাজারে অনেক পণ্যে বিএসটিআই এর সিল নেই। তাহলে মেনি প্রোডাক্ট ডু নট হ্যাভ দিয়েও করতে পারেন বা ডু নট ক্যারি দিয়েও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, বর্ষা ঋতু নিয়ে কবিদের মুগ্ধতার শেষ নাই, এখানে কিন্তু বাক্যে সাবজেক্ট নেই। তাহলে কি লিখবো দেখুন, দেয়ার ইজ নেভার এন্ডিং fascination of the poet about the rainy season, ঠিক আছে। শেষ করে দিচ্ছি কারণ সময় নেই, পরবর্তী ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, এটা যেহেতু শেষ দুইটা ছিল একটু বুঝাই দেই। চিন্তার বিষয় যে বললে হবে ম্যাটার অফ রিগ্রেট, ঠিক আছে, বা ম্যাটার অফ কনসার্ন, ক্লিয়ার, বা দুঃখের বিষয় আর কি, ম্যাটার অফ রিগ্রেট। খেয়াল করে দেখুন বিএসটিআই সিল নাই, তাহলে এই জন্য দেখুন মেনি প্রোডাক্ট ডো নট, এখানে যদি মেনি প্রোডাক্ট বলতে অনেকগুলো প্রোডাক্ট বুঝাইছে তাই ভার্ব হয়েছে কি ডো নট। আরেকটা দেখুন মুগ্ধতার শেষ নাই, হ্যাঁ, মুগ্ধতা ইংরেজি হচ্ছে ফ্যাসিনেশন, শেষ নাই হচ্ছে এখানে নেভার এন্ডিং। আশা করি বুঝেছেন। আচ্ছা, আমরা শেষের দিকে প্রথম দিকে আবার চলে যাচ্ছি। এটার অ্যান্সারগুলো আপনারা উত্তর সহ পাবেন রাতে, কারণ আপনাদের সুবিধার্থে আমি উত্তরগুলো এখানে রাখিনি, রাখলে হয়তো আপনারা উত্তর যদি দেখে ফেলতেন তাহলে আপনাদের যে থিঙ্কিং ক্যাপাবিলিটি কাজ করতো না। দ্যাটস ওয়াই প্রথম অবস্থাতে আমরা যখন অনুবাদ করব তখন উত্তর থাকবে না লাইভ সেশনে, কিন্তু পরবর্তীতে উত্তর সহ পিডিএফ আপনাদেরকে সরবরাহ করা হবে। তো শেষবারের মতো আরেকবার একটু বলে নিচ্ছি, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বা ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন যাই হোক না কেন, আপনাকে গ্রামারের বেসিক সম্বন্ধে একদমই ক্লিয়ার ধারণা থাকতে হবে। অ্যাপোজিটিভ যখন বাংলায় হবে সামনে বসবে, যেমন দুষ্ট ছেলে, ঠিক আছে, কিন্তু ইংলিশে বসলে আগে নাম হবে তারপর এ নটি বয় হবে। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত ধারণা দেয়া। তারপর আমরা পজিটিভ নিয়ে কথা বলেছি, যখন সাবজেক্ট নিজে না কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করে নিয়ে তখনই আমরা পজিটিভ ভার্বের ব্যবহার করি। আর যখনই কোনো জিনিস অসম্ভব কল্পনা বুঝায় তখনই আমরা কি করি, পাস্ট কন্ডিশনালের ব্যবহার করি। অতীতে কোনো জিনিস করার সামর্থ্য ছিল কিন্তু করতে পারেনি, বা অতীতে কোনো জিনিস হয়নি, ঠিক আছে, তখন হবে পারফেক্ট কন্ডিশনাল। আশা করি বুঝেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।